ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ, সবাইকে স্বাগতম জানাই আমার একটি নতুন ক্লাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রিজনিংয়ের একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য ব্লাড রিলেশন। সবথেকে টাফ যদি কোনো একটি চ্যাপ্টার হয়ে থাকে তাহলে অনেকে বলেন স্যার, আমাকে অনেকে বলেছেন যে স্যার সবথেকে টাফ বা সবথেকে মুশকিল যে চ্যাপ্টারটি হচ্ছে, এই চ্যাপ্টারটি হচ্ছে ব্লাড রিলেশন। বুঝতে অনেকটা প্রবলেম হয়। তো আপনি যদি কাইন্ডলি একটু তাড়াতাড়ি চ্যাপ্টারটি করে নিতেন তাহলে আমরা এগেন এগেন রিভিশন দিতে পারতাম। তাই ভাবলাম এই ব্লাড রিলেশন চ্যাপ্টারটি আজকে করে নেই। অর্থাৎ আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন ব্লাড রিলেশন চ্যাপ্টারটি নিয়ে এসেছি। তো আশা করি আজকের পর থেকে ব্লাড রিলেশন এই চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে আমার ক্লাসে দেখে শুনে বুঝে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আর কখনো লাইফে কখনো ব্লাড রিলেশন এই রিজনিংয়ের চ্যাপ্টার নিয়ে আর ডাউট আসবে না, আপনাদের কখনো কনফিউশন ক্রিয়েট হবে না, কোনো প্রকারের ডাউট থাকবে না। সব ক্লাস বিলকুল ইজি হবে। অর্থাৎ আমরা জানি প্রতিটি চ্যাপ্টার, প্রতিটি সাবজেক্ট টাফও হতে পারে, ইজি হতে পারে। তা ডিপেন্ড করে যে আপনাকে কিভাবে এই চ্যাপ্টারটিকে উপস্থাপন করা হচ্ছে আপনার সামনে। মনে করেন আপনি কোনো একটি বিষয়বস্তু নতুন শিখতে যাচ্ছেন, আর ওই বিষয়বস্তুটাকে যদি আপনাকে টাফ সিস্টেমেটিক ওয়েতে শেখানো হয় এবং আপনার ফিল টাফ হয় তাহলে ডেফিনেটলি টাফ হবে। এবং যদি এমন একটি সিস্টেমেটিক ওয়েতে আপনার সম্মুখে প্রেজেন্টেশন করা হয় তখন যে আপনার ফিল হবে বিলকুল চ্যাপ্টারটি ইজি। অর্থাৎ ইজি অ্যান্ড টাফ এই দুটি শব্দের অন্তর বা এই দুটি শব্দের পার্থক্য বা এই দুটি শব্দ কখন আমরা ফিল করি, যখন আমাদের সম্মুখে বিষয়বস্তুকে উপস্থাপন করতে যদি অসুবিধা হয় তাহলে টাফ হবে, আর যদি উপস্থাপন করা হয় ইজিলি, ভালো করে সুন্দর করে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে আপনারা ইজি ফিল করবেন। আর যদি উপস্থাপন করতে প্রবলেম করা হয় বা প্রবলেমেটিক ওয়েতে উপস্থাপন করা হয় তখন বিলকুল টাফ ফিল হবে। তো আমি আশা করি আজকে আমরা বেসিক থেকে ব্লাড রিলেশন এই চ্যাপ্টার ভালো করে বুঝবো, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সাথে সাথে শিখবো এবং আজকের পর থেকে ব্লাড রিলেশন এই চ্যাপ্টারের মধ্যে আশা করি আপনাদের কোনো ডাউট থাকবে না। আমাদের ব্লাড রিলেশন এই চ্যাপ্টার স্টার্ট করার পূর্বে কিছু বেসিক আমাদের জানতে হবে, যেমন জেনারেশনস আমাদের জানতে হবে, 5-6টি জেনারেশন জানতে হবে, এগুলি নিয়ে জানবো। তারপরে আমরা এক্সাম্পল সলভ করবো। দেখতে পাচ্ছেন বিলকুল আমি মনে করি সবথেকে মজার যদি কোনো একটা চ্যাপ্টার হয়, সবথেকে ইন্টারেস্টেড কোনো চ্যাপ্টার হয়ে থাকে তাহলে এই ব্লাড রিলেশন চ্যাপ্টারটি সবথেকে ইন্টারেস্টেড আমার মতে চ্যাপ্টার। তো আপনারা দেখবেন কিভাবে আমি কোয়েশনগুলো সলভ করি। আর ব্লাড রিলেশন এই চ্যাপ্টারের মধ্যে 3 ধরনের সাবটপিক রয়েছে, অর্থাৎ 3 ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। নাম্বার 1, আমার স্পেসের অভাব, এই জন্য এই ফেজের মধ্যে আমরা একটি সাবটপিক নিয়ে এসেছি এবং 3টি কোয়েশন নিয়ে এসেছি। যেহেতু ব্লাড রিলেশন সবার জন্য একটু ফিল হয় যে টাফ, তাই কোয়েশন একটু বেশি করে করব। 3টি সেম কোয়েশন 3টি নিয়ে এসেছি, অর্থাৎ সেম সাবটপিকের। আর নেক্সট ফেজের মধ্যে আরও 2টি রয়েছে সাবটপিক, আমরা 2টি সাবটপিক নিয়ে আসব এবং আলোচনা করব, এক্সাম্পল দিয়ে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝব। তো ক্লাস আরম্ভ করার পূর্বে আমি বলি, আপনারা যারা নতুন ওয়াচ করছেন আপনাদেরকে বলে দেই, আপনারা অনেকটা ক্লাসেস হয়ে গিয়েছে। আজকের ক্লাসটি মেবি 8তম ক্লাস হবে। এর পূর্বে 7টি ক্লাস হয়েছে, অনেকটি ক্লাসের মধ্যে 2টি করে চ্যাপ্টার কভার করেছি। মেবি প্রেজেন্ট সময় অবধি পর্যন্ত আমরা রিজনিংয়ের 12-13টি চ্যাপ্টার কভার করে নিয়েছি। আরও আমাদের 3-4 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে রিজনিংয়ের সিলেবাস এডিআরের জন্য। অর্থাৎ এডিআর মিনস হচ্ছে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য। আমি সবসময় বলি যে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের সিলেবাস ইন্টার রিলেটেড থাকে, টিচিং বাদ দিয়ে আপনারা যে কম্পিটিটিভ এক্সামস রয়েছে ইন্টার রিলেটেড সিলেবাস হয়ে থাকে। তো যদি একটি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, প্রতিটি এক্সামের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি প্রতিটি ভিডিওর ডেসক্রিপশনে আপনাদেরকে প্লেলিস্ট দিয়ে দিই। আপনারা ডান পাশে মোড় লেখা রয়েছে, মোড়ে ক্লিক করে ডেসক্রিপশন পেয়ে যাবেন। ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পারেন ক্লাসেস রয়েছে 17 অবধি পর্যন্ত, 20টির উপরে ক্লাস চ্যাপ্টার আমরা কভার করেছি। ইংলিশে 4-5টি ক্লাসেস হয়েছে এবং এসএসটি জেনারেল নলেজেরও আমাদের অনেকটা ক্লাসেস হয়েছে, আপনারা দেখতে পারেন। আর প্রেজেন্ট সময়ে রিজনিং চলছে, আমরা 3-4 দিনের মধ্যে রিজনিং কমপ্লিট করে নেব। এই জন্য আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা এখন অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনের মধ্যে গিয়ে অল ক্লিক করে রাখবেন। তখন যখন আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যদি চান আমার কাছ থেকে ডাইরেক্টলি কোনো গাইড পেতে চান,
নোটস পেতে চান অথবা ডাইরেক্টলি আমার সাথে কনভার্স করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমি প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকি, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। তখন গ্রুপের মধ্যে আমি নোটস প্রোভাইড করি, রিক্রুটমেন্টের লিঙ্ক প্রোভাইড করি। যখন যে রিক্রুটমেন্ট আসে, জব রিলেটেড যত ধরনের টিচিং অ্যান্ড আদার নন টিচিং রয়েছে, এগুলি আমি টাইম টু টাইম আপডেট দিয়ে থাকি। ইম্পর্টেন্স জব রিলেটেড সবটুকু আলোচনা করা হয় এবং নোটস, পিডিএফ, বিভিন্ন আমার ক্লাসেসগুলো আপলোড করে থাকি, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই জন্য আপনারা ক্লাস যদি এখন অবধি পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি তাহলে করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমাকে অনেকে বলেছেন স্যার যে আপনি যদি আমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস নিতেন তাহলে অনেক আনন্দিত হতাম। অনেকে আমাকে বলেছেন, সবার নাম আমার মনে নেই। আমার অলরেডি কোচিং সেন্টার রয়েছে পাতারকান্দি মেইন টাউনের মধ্যে। সেন্ট্রাল পাবলিক স্কুল বাদ দিয়ে গিয়ে আমার প্রিপারেটরি কোচিং সেন্টার বলে বড় কোচিং সেন্টার রয়েছে। অনেক ইয়ার্স থেকে পড়াচ্ছি সেই জায়গার মধ্যে, কিন্তু অনেকের বাসা বদরপুরের দিকে বা অন্যান্য দিক থেকে। তো ওনারা বলছেন যে স্যার যদি ওদিকে একটি কোচিং সেন্টার হতো, তো আপনারা দোয়া করবেন, আশীর্বাদ রাখবেন। আমি একটি প্ল্যান নিচ্ছি, কানিশাইল অথবা করিমগঞ্জ বাবা হোটেলের আশপাশ অথবা বাঙ্গার মধ্যে 2-3টি কোচিং সেন্টার খোলার প্ল্যান চলছে, যে প্র্যাকটিক্যাল ক্লাসেস নেওয়ার জন্য, সিটেটের জন্য এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য গাইড দেওয়া হবে। প্র্যাকটিক্যালি 100% গ্যারান্টি দিয়ে গাইড দেওয়া হবে। যেহেতু অনলাইন ক্লাসে কী করা হয়, কনভার্স করা যায় না, জাস্ট আপনাদের এক পাশ থেকে শুনতে হয় আমার কথাগুলো। তো যদি প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা অ্যাটেন্ড করেন, ডেফিনেটলি আপনারা কী করবেন, আপনাদের যে ডাউট রয়েছে ক্লাসে বসে বসে আস্কিং করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা প্রসিড করতে পারবো। তাই আপনারা সবাই যোগাযোগ রাখবেন। কিছুদিনের মধ্যেই আশা করি 1টি বা 2টি কোচিং সেন্টার স্টার্ট হয়ে যাবে প্র্যাকটিক্যাল। সিটেটের নেক্সট ডে সিটেটের সেশন আসছে, জানুয়ারি সেশন 2025-এর। সিটেটের জন্য পেপার 1 পেপার 2 এর গাইড দেওয়া হবে। আমি থাকবো, ডেফিনেটলি আমার সঙ্গে আরও থাকবেন। তো আপনারা এই একটি আপনাদের গুড নিউজ আপনারা মনে রাখবেন, এবং আপনাদের যে বা যারা ফ্রেন্ড সার্কেল অন্যান্য রয়েছেন যে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য চাচ্ছেন, আপনারা তাদেরকে বলে দিতে পারেন। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। আজকের ক্লাসটি হচ্ছে এত ইন্টারেস্টেড একটি ক্লাস আমার কাছে, সবথেকে কি বলবো, আপনারা আমার ফেসের দিকে দেখতে পাচ্ছেন যে সবথেকে ইন্টারেস্টেড, রিয়েলি সবথেকে মজার একটি ক্লাস। দেখবেন কিভাবে আমরা ফাইন্ড আউট করি। তো সর্বপ্রথম আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে ব্লাড রিলেশন, এই চ্যাপ্টারটি ক্লিয়ার করার জন্য কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। তো কনসেপ্টগুলো আমরা জানি, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ক্লাস আরম্ভ করি। আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে রিজনিং। আমাদের আজকের টপিকটি হচ্ছে, চ্যাপ্টারটি হচ্ছে ব্লাড রিলেশনস। প্রথমত ফার্স্ট অফ অল আমাদেরকে জেনারেশন জানতে হবে। জেনারেশন আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলে থাকি যে কি, পূর্বপুরুষ, বা আমরা কি বলে থাকি খানদান, বা বলতে পারেন সিঁড়ি আমরা বলে থাকি। সিঁড়ি কি স্টেপগুলি জানার প্রয়োজন। তো আমরা অনেক সময় অনেক কিছু ইউজ করে থাকি। তো এই জেনারেশনগুলো আমাদের জানা প্রয়োজন। নাম্বার 1, আমরা পরবর্তী সময় বোর্ডের মধ্যে যাব। প্রথমে আমরা নিজের থেকে দেখি জেনারেশন কী কী হতে পারে। নাম্বার 1 হচ্ছেন, সর্বপ্রথম যদি আমি আমার স্টেপে বসে ভালো করে বুঝবেন, এই জেনারেশন যদি বুঝে যান তাহলে ব্লাড রিলেশনের একটি অঙ্ক মিস যাবে না, প্রতিটি অঙ্ক করতে পারবেন। তো ফার্স্ট অফ অল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, জেনারেশন এর কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। তাই আপনারা কনসেপ্ট ক্লিয়ার করেন, ভালো করে আমার কথাগুলো শুনেন। মনে করেন আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। আমার বাবা, আমার মা, এর পূর্বে কি হবে, এর উপরে কি হবে, এর উপরে আমার দাদা, আমার দাদি বা ঠাকুরদা, অনেকে বলে থাকেন ঠাকুরদা। এই 3টি জেনারেশন হলেই চলবে। আর নেক্সট জেনারেশন কি হবে, নেক্সট জেনারেশন হবে কি, ডটার, সন হবে, তারপরে কি হবে, নাতনি হবে, তারপরে গ্র্যান্ডসন হবে। এই হচ্ছে 6টি জেনারেশন। উপর থেকে 2টি আর নিচের দিয়ে আরও 3-4টি জেনারেশন জানলে আমাদের হয়ে যাবে এই জেনারেশন। 6টির মতো জেনারেশন যদি আমরা জেনে যাই তাহলে ডেফিনেটলি আমাদের ব্লাড রিলেশন চ্যাপ্টারের মধ্যে আর কোনো ডাউট থাকবে না, প্রতিটি অঙ্ক আমরা করতে পারবো। দেখবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন এক্সাম্পল নিয়ে এসেছি, আমরা সলভ করব কনসেপ্টের সাথে সাথে। তো জেনারেশনগুলো আমরা দেখি। নাম্বার 1 দেখতে পাচ্ছেন গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। এক্সামের মধ্যে আরেকটি কথা বলে দিই, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, দাদা এবং নানি এবং দাদি। আমরা নানি বলে থাকি যেহেতু আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজের কথা বলছি, তাই আপনারা বুঝবেন। গ্র্যান্ডফাদার দিয়ে দাদা নানা দুনুকে বোঝানো হয়, উভয়কে, এবং গ্র্যান্ডমাদার দিয়ে দাদি নানিকে বোঝানো হয় ইংলিশের মধ্যে। কিন্তু যদি পার্টিকুলারলি আপনাকে সেপারেট করে দেয় তাহলে বাবার দিক থেকে, অর্থাৎ বাবার বাবা, দাদাকে বলা হয় প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, আর নানাকে বলা হয় ম্যাটার্নাল। ম্যাটার্নাল মিন্স হচ্ছে মাদার থেকে শব্দটি এসেছে। ম্যাটার্নাল মিন্স হচ্ছে নানা, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার হবে নানা, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার হবে নানি, এবং প্যাটার্নাল গ্র্যান্ডফাদার হবেন দাদা, প্যাটার্নাল গ্র্যান্ডমাদার হবেন
দাদি। এগুলি মনে রাখবেন, আমি জাস্ট আপনাদেরকে একটি কনসেপ্ট দিয়ে দিয়েছি, এগুলি মনে রাখবেন। প্যাটার্নাল আর ম্যাটার্নাল শব্দটি বুঝলেই চলবে। প্যাটার্নাল পাপা থেকে প্যাটার্নাল মনে করেন এসেছে, আর মা থেকে ম্যাটার্নাল এসেছে। তো মার যে সিলসিলা রয়েছে, মার যে রিলেটিভস রয়েছে, এই মায়ের রিলেটিভ যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো ম্যাটার্নাল। যেমন ম্যাটার্নাল মামাকে ম্যাটার্নাল আঙ্কেল বলতে পারেন বা অনলি আঙ্কেল বলতে পারেন, কিন্তু পার্টিকুলারলি মাকে মেনশন করে ম্যাটার্নাল বলা হয় এবং পাপাকে মেনশন করে আমাদের প্যাটার্নাল বলা হয়। এই দুটি শব্দ মনে রাখবেন। সেকেন্ড জেনারেশন হচ্ছে আমার জেনারেশনের উপরে জেনারেশন কি, আমার বাবা, দেখতে পাচ্ছেন মাদার, ফাদার, এরপরে মাদার ইনল, ফাদার ইনল, আঙ্কেল, আন্টি, আন্ট বা আন্টি বলতে পারেন, এগুলি সব হচ্ছে সেকেন্ড জেনারেশন। এখন আমি যে স্টেজে রয়েছি, আমার উপরের জেনারেশন কি হবে, আমার বাবা হবেন, আমার মামা হবেন, আমার মা হবেন, মাদার ইনল হবেন, মাদার ইনল হচ্ছেন আমার শাশুড়ি হবেন, ফাদার ইনল হবেন আমার শ্বশুর হবেন, তারপর কি হবে আঙ্কুল হবেন আমার চাচা হবেন, তারপরে আন্টি হবেন আমার আন্টি কি আমার খালা, ফুফা, আমার ফুফু, খালা আমরা বলে থাকি। ফুফু মিন্স হচ্ছে আমার বাপের বোন, তাকে আমরা পিসি বলে থাকি, ফুফুকেও বলে থাকি। তারপরে মায়ের বোন আমরা খালা বলে থাকি, খালা অনেক কিছু বলতে পারি আমরা। তারপরে মাসিও বলি, মায়ের বোনকে মাসিও বলি, খালাও বলে থাকি। তারপর হচ্ছেন কি এই যে আঙ্কুলের ওয়াইফকেও আমরা আন্টি বলে থাকি। তারপরে মামার ওয়াইফকেও আমরা আন্টি বলে থাকি। এগুলি জেনারেশন। আঙ্কুলের মধ্যে চাচাকেও আমরা আঙ্কুল বলতে পারি, মামাকেও আঙ্কুল বলতে পারি। তারপরে আমরা ফুফা বলে থাকি, অর্থাৎ ফুফুর জামাই, পিসির জামাইকেও আমরা মামা বলে থাকি। তো পিসির জামাইকে মামা বলে থাকি, কখনো ফুফা বলে থাকি। তো এই সব জেনারেশন হচ্ছে সেকেন্ড জেনারেশন, অর্থাৎ দাদা, দাদি, নানা, নানি। এর পরের জেনারেশন আমার বাবা, আমার মা, আমার বাবার মায়ের যে সিলসিলা রয়েছে, মায়ের ভাই, মায়ের বোন, তারপরে মায়ের বাইয়ের বউ, তারপরে মায়ের বোনের হাজব্যান্ড, তারপরে বাবার বোনের হাজব্যান্ড, বাবার ভাইয়ের ওয়াইফ, এগুলি সব হচ্ছে সেকেন্ড জেনারেশন। তো সেকেন্ড জেনারেশনের মধ্যে ইংলিশের মধ্যে একদম ইজি, যেমন মাদার, ফাদার, আমাদের মাদার, তারপরে স্টেপ মাদার হতে পারেন, স্টেপ ফাদার হতে পারেন। স্টেপ মিন্স হচ্ছে কি সৎ মা, সৎ বাবা হতে পারেন। স্টেপ মিন্স হচ্ছে STEP, স্টেপ মিন্স হচ্ছে সৎ মা, সৎ বাবা। এগুলি সব হবে এই জেনারেশনের মধ্যে, সেকেন্ড জেনারেশনের মধ্যে। ভালো করে আশা করি আপনারা বুঝেছেন। আর মাদার ইনল, ফাদার ইনল তো সেকেন্ড জেনারেশন ডেফিনেটলি হবে, কারণ আপনার ওয়াইফ যখন আপনি নিয়ে আসবেন তখন কি হবে, আপনার যে শ্বশুর শাশুড়ি হবেন তাও আপনার এই সেকেন্ড স্টেজের মধ্যে চলে আসবেন। তো আমরা দুইটি জেনারেশন বুঝে গেলাম। তারপর জেনারেশন হচ্ছে আমার নিজের জেনারেশন। আমি দেখতেন আমি সেলফ লিখেছি, সেলফ মিন্স হচ্ছে আমি নিজে। তো আমার নিজের জেনারেশনে দাঁড়িয়ে যদি আমি দেখি তাহলে কি হবে, আমার জেনারেশনের মধ্যে আমার আশপাশ কি আছে, আমার বোন আছে, আমার ভাই আছে। তারপরে বোন কত রকমের হতে পারে, স্টেপ সিস্টার হতে পারে, ইয়ঙ্গার সিস্টার হতে পারে, ছোটো বোন হতে পারে, এল্ডার সিস্টার বড় বোন হতে পারে, সিস্টার ইন ল হতে পারে, সিস্টার ইন ল হচ্ছে শালি, তো আমার শালি হতে পারে। তারপরে এল্ডার সিস্টার ইন ল হতে পারে, অর্থাৎ আমার যে ওয়াইফ হবে তার ওয়াইফের বড় বোন হতে পারে। এগুলি সব আমার সেম জেনারেশনের মধ্যে দেখতে পাচ্ছেন। তারপরে দেখছেন সেলফ মানা নিজে আমি, তারপরে সিস্টার ইন ল আমার শালি, এল্ডার সিস্টার বলতে পারেন, ইয়ঙ্গার সিস্টার বলতে পারেন। তারপরে ব্রাদার, আমার ভাই রয়েছে, ব্রাদার ইন ল হবে, আমার শালা হবে, অর্থাৎ বউয়ের ভাই হবে। তারপরে কি কাজিনের মধ্যে চলে আসে, অর্থাৎ খালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো, সব ভাই বোনকে কাজিনের মধ্যে চলে এসেছে। অর্থাৎ খালার ঘরের, মাসির ঘরের ভাই বোন, ফুফুর অর্থাৎ পিসির ঘরের ভাই বোন, চাচার ঘরের ভাই বোন, এগুলি সব চলে আসবে, মামার ঘরের ভাই বোন সব চলে আসবে কাজিনের মধ্যে। ভালো করে বুঝেন, কাজিনের মধ্যে সব ভাই বোন চলে আসবে। এরপরে হাজব্যান্ড ওয়াইফও এই জেনারেশনের মধ্যে চলে আসবে। তো আমরা তিনটি জেনারেশন বুঝে নিয়েছি। নেক্সট জেনারেশন হবে কি আমার পরের জেনারেশন কি হবে, আমার নিচের জেনারেশন। আমার পরের জেনারেশন কি হবে, সন হবে, অর্থাৎ আমার ছেলে হবে, ডটার হবে, আমার মেয়ে হবে। তারপরে কি সন ইন ল হবে, সন ইন ল হচ্ছে দামান, সন ইন ল হচ্ছে দামান। যখন আপনার মেয়েকে কি করবেন, শাদি দিবেন, আপনার দামান হবে। তো দামান আমরা বলে থাকি ব্রাইডগ্রুম, হ্যাঁ আমরা বলে থাকি এগুলি। তারপরে ডটার ইন ল হবে নিফিউ নিস হবে। ডটার ইন ল কি আপনার বধূ, অর্থাৎ ছেলের বউকে ডটার ইন ল বলা হয়। তারপরে হচ্ছে নিফিউ অ্যান্ড নিস, NIEC নিস। নিফিউ হচ্ছে আপনার বাইগনা বাতিজা এগুলি, আর নিস হচ্ছে আপনার বাগনি বাতিজি, এগুলিকে নিস বলা হয়। তো আমরা এই চারটি জেনারেশন, 5টি জেনারেশন দেখেছি, 4টি। তারপরে দেখবো কি যখন এই জেনারেশন চলে যাবে তখন আপনার ছেলের ছেলে কি হবে, আপনার নাতি হবে। নাতিকে গ্র্যান্ডসন বলা হয়। গ্র্যান্ডসন, ছেলের ছেলে আপনার নাতি হবে, ছেলের মেয়ে আপনার নাতনি হবে, অর্থাৎ গ্র্যান্ড ডটার হবে। এগুলি হচ্ছে আমাদের 5th জেনারেশন। আর 6th জেনারেশন হবে অর্থাৎ আপনার ছেলের ছেলের ছেলে,
মতলব কি আপনার ছেলের নাতি আপনার জন্য কি হবে গ্রেট গ্র্যান্ডসন হবে আপনার ছেলের নাতনি হবে আপনার জন্য গ্রেট গ্র্যান্ড ডটার এই আমরা জানলাম আজকে 6টি জেনারেশন এইটি 6টি জেনারেশন আমাদের মনে থাকতে হবে বুঝতে হবে কোন জেনারেশন থেকে এসেছে দেখবেন আপনারা আমি যখন एग्जांपल সলভ করব তখন জেনারেশনের কতটা প্রয়োজন যদি জেনারেশন বুঝেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের एग्जांपलेর आंसर দিতে পারবেন ব্লাড রিলেশনের প্রতিটি एग्जांपलेর আনসারিং করতে পারবেন তো আশা করি আপনারা এই জেনারেশনটি বুঝেছেন এখন আমি রেজ করে নিব এই জায়গার মধ্যে আমরা এই প্রশ্নগুলির আনসারিং করব কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর সাথে সাথে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা সলভ করবেন সব আপনি এই জায়গায় আলোচনা করব তো আপনারা যদি লেখার প্রয়োজন হয় আপনারা লিখে নেবেন আমি পাস হয়ে গিয়েছি বা স্কিপ করে লিখতে পারেন আপনারা কি করেন স্কিপ করে ভিডিও আপনারা লিখতে পারেন এই জেনারেশনগুলো মনে রাখবেন এই জেনারেশন ছাড়া ব্লাড রিলেশনের অঙ্ক সলভ করা হবে না অর্থাৎ জেনারেশন হতেই হবে বুঝতে হবে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর সাথে সাথে ক্লিয়ার করতে হবে তারপর ব্লাড রিলেশনের অঙ্ক বিলকুল ইজিলি করতে পারবেন তো আপনারা উঠিয়ে দেন এখন আমরা অঙ্ক সলভ করব প্রথম আমাদের যে স্টেপ হবে অর্থাৎ টাইপস অফ কোয়েশ্চন দেখতে পাচ্ছেন পি দিয়ে দিয়েছি এই হবে টাইপ কি হবে টাইপস অফ কোয়েশ্চন মিন্স হচ্ছে এই ব্লাড রিলেশন চ্যাপ্টার থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে নাম্বার 1 আমি টাইপস নিয়ে এসেছি অর্থাৎ নাম্বার 1 সাব টপিক নিয়ে এসেছি নাম্বার 1 সাব টপিক হচ্ছে ডিসপায়ারিং জাম্বল আপ ডিসক্রিপশনস অর্থাৎ এই জায়গার মধ্যে বলা হচ্ছে যে আপনারা কি দেওয়া হবে ইমাজিনারি অর্থাৎ আপনাকে কোনো একটি বিষয়বস্তুকে আপনার সম্মুখে তুলে ধরা হবে যেমন একজন মানুষ বলবে কি একজন মানুষকে মেনশন করে যে এর বাবার একমাত্র বোনের ছেলে আমার এটা হয় আমার তার মা আমার ছেলে হয় তাহলে তার মা আমার বোন হয় তার মা আমার মা হয় এইভাবে যদি বলা হয় তাহলে পরবর্তী সময় লাস্টে গিয়ে আপনাকে একটি एग्जांपल প্রশ্ন দেবে যে হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য মেন এইভাবে কোনো একটি দিয়ে দেবে যে হাউ ইজ দ্য মেন রিলেটেড টু দ্য লেডি অথবা এই লেডিটি এই ছেলেটির সাথে কি সম্পর্ক এই লেডির এই মেয়েটির সাথে কি সম্পর্ক এইভাবে প্রশ্নগুলি দেওয়া হবে অর্থাৎ আমরা 3টি প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্ন দেখতে পাচ্ছেন এই আমরা প্রথম টপিক থেকে 3টি প্রশ্ন আমরা সলভ করব তো প্রথম প্রশ্নটি আমরা স্টার্ট করি আরম্ভ করি ভালো করে দেখেন তো আপনাদেরকে কি হবে ডেসক্রিপশন দিয়ে দিবে যে কোনো একটি আলোচনা দিয়ে দিবে এই আলোচনা থেকে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে আনসারটি অর্থাৎ আমি কিভাবে সলভ করি প্রথমে আপনাদেরকে বোঝাবো তারপরে আমি এই জায়গায় সলভ করব আপনারা ভালো করে দেখবেন পয়েন্টিং টু এ ম্যান পয়েন্টিং কি পয়েন্ট করা একজন মানুষকে নির্দিষ্ট করে বলা হচ্ছে পয়েন্ট করা এই যে আমরা বলে না এই যে মানুষটি এই হচ্ছে পয়েন্ট করা পয়েন্টিং টু এ ম্যান অর্থাৎ একজন মানুষকে পয়েন্ট করে এ লেডি সেড একজন লেডি বলছেন একজন মানুষকে পয়েন্ট করে একজন লেডি বলছেন কি বলছেন হিজ মাদার তার মা ইজ দ্য অনলি ডটার মানে একমাত্র মেয়ে ইজ মাই মাদার তার মা আমার মায়ের একমাত্র মেয়ে হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান এই মহিলাটি এই ম্যানের সাথে কিভাবে সম্পর্কিত অর্থাৎ এই মহিলা এবং ম্যানের এই মানুষটি এবং এই মহিলার মধ্যে কি সম্পর্ক রয়েছে তা আমাদের ফাইন্ড আউট করার জন্য বলছে তো আমরা কিভাবে করব প্রথমে দেখব কিভাবে করি আপনারা দেখেন সলভ কিভাবে করি একদম ইজি বহুত ইজি কিন্তু আমি তো আনসার পেয়ে গেছি অলরেডি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিই কিভাবে আপনারা সলভ করবেন এম এন আপনারা কি করবেন এম এন লিখে নেবেন কে বলছে একজন লেডি বলছে এ লেডি এম এন এ লেডি আমি লিখে নিলাম যেহেতু লেডি বলছে এম এন লেডি কি করছে পয়েন্ট করছে একজন মানুষকে বিলকুল প্রশ্ন থেকে আমি বুঝিয়ে দেবো এক্সট্রা কোনো কিছু ইনক্লুড করবো না ইজি করে পয়েন্টিং টু এ ম্যান এ লেডি সেড একজন লেডি একজন মানুষকে মেনশন করে বলছে অর্থাৎ এ লেডি আমি এরোটি এদিকে দিয়ে দিলাম অর্থাৎ এ লেডি একজন মানুষকে মেনশন করছে কি বলছে বলছে হিজ মাদার অর্থাৎ তার মা ওই মানুষটির মাদার তো ওই মানুষটির কি হবে উপরের জেনারেশন ওই মানুষটির লাগা উপরের জেনারেশন একদম নিকট জেনারেশন হবে মাদার দেখতে পাচ্ছেন অর্থাৎ লেডি বলছেন যে তার মা হিজ মাদার মানে ওই এ ম্যান একজন মানুষের মাদার তিনি যাকে পয়েন্ট করছেন তার মা বলছেন অর্থাৎ লেডি কি বলছেন হিজ মাদার অর্থাৎ ওই যে ম্যান রয়েছে এই জন্য হিজ মাদার বলছেন প্রনাউন ইউজ করেছেন হিজ মাদার তার মা ইজ দ্য অনলি ডটার ইজ মাই মাদার এখন তিনি বলছেন তার মা শুধু একমাত্র ডটার আমার মায়ের তো তাই ওনার মায়ের কথা মেনশন করেছেন তো ওনার মায়ের লিখে নেই আমরা মাদার লেডির মা লেডি কি বলছেন ওর মা কি বলছেন লেডি বলছেন ওর মায়ের
একমাত্র মেয়ে আমার, মানে কি বলছেন আবারও দেখি, হিজ মাদার, যে ওই মানুষটির মা, ইজ দ্য অনলি ডটার, একমাত্র মেয়ে, ইজ মাই মাদার, আমার মায়ের একমাত্র মেয়ে। তো ওনার মায়ের যদি একমাত্র মেয়ে ওই ওই মানুষটির মাদার হয়, তাহলে আপনারা বলবেন যে লেডি আর ম্যানের মধ্যে সম্পর্ক কি হবে। তো বুঝতে পারছেন, বিলকুল ইজি। অর্থাৎ ওই লেডি বলছে যে ওই ছেলেটির মা একমাত্র মেয়ে, ওই ছেলেটির মা যে, তা হচ্ছে ওর মায়ের একমাত্র মেয়ে। তো ওর মায়ের যদি একমাত্র মেয়ে হয়ে থাকে, অনলি ডটার, যদি এই ছেলেটির মা হয়ে থাকে অনলি ডটার, এই ছেলেটির মা হয়ে থাকে, যদি ওই লেডি, একজন মহিলা, ভালো করে বুঝেন, একজন মহিলা বলছেন যে আমার মায়ের একমাত্র মেয়ের ছেলে, অর্থাৎ যদি বলেন আমার মা বলতে, আমি যদি বলি আমার মায়ের একমাত্র ছেলে, তো কি হবে, ওই বলছেন কি আমার মায়ের একমাত্র মেয়ে, তো ওনার মায়ের যদি একমাত্র মেয়ে হতে হলে উনি হবেন। অর্থাৎ ওনার মা বলছেন, উনি একজন লেডি, উনি একজন ওয়ামেন। লেডি মিন্স হচ্ছে একজন মহিলা। আর মহিলা যদি বলেন আমার মায়ের একমাত্র মেয়ে, আমার মায়ের একমাত্র মেয়ে কি, আমার মায়ের একমাত্র মেয়ে হচ্ছেন উনি নিজে সেলফ, অর্থাৎ উনি নিজে কি বলছেন যে আমার মায়ের একমাত্র মেয়ে তার মা। তো মিন্স হচ্ছে কি ওই ছেলে আর ওই মেয়ের মাঝখানে সম্পর্ক হচ্ছে মাদার। অর্থাৎ ওই লেডিটির ছেলে হচ্ছে এই ছেলেটি, অর্থাৎ যে ছেলেটিকে পয়েন্ট করা হচ্ছে এই ছেলেটি হচ্ছে ওই মহিলাটির ছেলে। কিভাবে আবারও বুঝিয়ে দিই, আপনারা বলবেন স্যার, অনেকে বলবেন হয়তো ডাউট থাকতে পারে, বিলকুল ইজি হবে, বিলকুল আপনারা জাস্ট আমার যে পন্থা আমি অবলম্বন করেছি তা আপনারা ভালো করে দেখবেন, বুঝবেন, দেখবেন, বিলকুল ইজি। পয়েন্টিং টু এ ম্যান, একজন মানুষের দিকে পয়েন্ট করে, এ লেডি সেড, একজন মহিলা বলেছিলেন, হিজ মাদার, তার মা, ভালো করে বুঝেন, হিজ মাদার, তার মা, ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, আমার মায়ের। তো কি বলছেন, আমার মায়ের একমাত্র মেয়ে হচ্ছে তার মা। এবং উনি একজন লেডি, উনি একজন মহিলা, উনি বলছেন আমার মায়ের একমাত্র মেয়ে, তো আমার মায়ের একমাত্র মেয়ে উনি নিজে। আর ওনার যদি বলেন যে তার মা হচ্ছে আমার মায়ের একমাত্র মেয়ে, তাহলে কি হবে, উনি আর ওনার মধ্যে, এই মানুষটির মধ্যে সম্পর্ক হবে মাদার। অর্থাৎ এই লেডি এই মহিলা ওনার ছেলে হচ্ছে এই মানুষটি, অর্থাৎ এই ছেলেটি হচ্ছে ওনার ছেলে ডাইরেক্টলি। উনি কি বলছেন, একটু ঘুরিয়ে বলছেন যে তার মা আমার মায়ের একমাত্র মেয়ে, তার মা আমার মায়ের একমাত্র মেয়ে, ভালো করে বুঝেন, ওই ছেলেটির মা আমার মায়ের একমাত্র মেয়ে। তো আমার মায়ের যদি একমাত্র মেয়ে হয়, তাহলে যদি মনে করেন আমি একজন মহিলা মনে করেন, তো আমি যদি বলি আমার ওই যে মানুষ দেখছেন, ওইজন মনে করেন একজন মানুষকে মেনশন করে যদি বলি, ওই মানুষটি যে দেখছেন আপনারা, ওই মানুষটির মা হচ্ছেন আমার মায়ের একমাত্র মেয়ে, আমার মায়ের একমাত্র মেয়ে। তো কী হবে, আমার আর এই ছেলেটির মধ্যে কী হবে, মাদার সম্পর্ক হবে। অর্থাৎ মনে করেন আমি একজন মেয়ে, আমি যদি একজন ফাদার হিসাবে যদি এক্সাম্পল দেই, তাহলে কী হবে, আমি যদি বলি ওই যে একজন ছেলে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি হচ্ছেন আমার মায়ের একমাত্র, ওর মা হচ্ছে ওর বাবা হচ্ছেন আমার মায়ের একমাত্র ছেলে। তা আমি যদি বলি ওর বাবা আমার মায়ের একমাত্র ছেলে, তাহলে কি হবে, আমার মায়ের একমাত্র ছেলে একজনই ছেলে, শুধু আমি, আর ওর বাবা যদি হয় তাহলে আমার আর এই ছেলের মাঝখানে সম্পর্ক কী হবে, ফাদার সন সম্পর্ক হবে, অর্থাৎ আমার ছেলে হবে। তো এইভাবে এই লেডি বলছেন যে আমার মায়ের একমাত্র মেয়ে হচ্ছে তার মা। তো আমার মায়ের একমাত্র মেয়ে উনি নিজে খুদ, আর তার মা যদি হয় তাহলে লেডি আর ছেলের মাঝখানেও আমাদেরকে বলছে হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান, এই ছেলেটি এই মানুষটি আর লেডির মাঝখানে সম্পর্ক কি, এই মানুষটি লেডির মাঝখানে সম্পর্ক হচ্ছে মাদার, অর্থাৎ মায়ের সম্পর্ক, অর্থাৎ মা হচ্ছে এই মানুষটির মা হচ্ছেন এই লেডিটি। আশা করি আপনারা প্রশ্নটি বুঝেছেন। তারপরে আমরা নেক্সট এক্সাম্পল সলভ করি। এইভাবে আপনারা এক্সাম্পল সলভ করবেন, যেভাবে আমি ডায়াগ্রাম এঁকে দিয়েছি আপনাদেরকে, নেক্সট জেনারেশন, তারপরে এইভাবে। নেক্সট এক্সাম্পলের মধ্যে আমাদেরকে বলছে অরুণ, একজন মানুষের নাম অরুণ সেড, অরুণ বলেছিল দীপকস মাদার, দীপকের মাদার। তো অরুণে বলেছিল, অরুণ আমরা প্রথমে লিখে নেই, অরুণ কি বলেছে, দীপকস মাদার, অরুণে দীপক রে হর কিতা হর, অরুণে দীপককে বলেছিল, অরুণ সেড দীপকস মাদার, দীপকের মা, অর্থাৎ দীপকের নেক্সট জেনারেশন মাদার। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সলভ করছি, অরুণ দীপকের মায়ের কথা বলছে, আমি ডাইরেক্টলি ডায়াগ্রাম অঙ্কন করে নিয়েছি যে অরুণ দীপককে বলছে তার মায়ের কথা। কি বলছে, দীপক মাদার ইজ দ্য মাদার অফ মাই ফাদার্স ওয়াইফ। কি বলছে, অরুণের যে মা হচ্ছেন ইনি হলেন কি
অরুণের মা যে যিনি, ইনি হলেন মাদার, ইজ দ্য মাদার অফ মাই ফাদার ওয়াইফ, আমার বাবার ওয়াইফের মা। অর্থাৎ অরুণের মা কি হচ্ছেন? আমার বাবার ওয়াইফ। ভালো করে দেখেন, ওর বাবা, অরুণের বাবা, অরুণের বাবা, অরুণের বাবা। তো অরুণের বাবা এবং ওয়াইফ একসাথে আসবে, কেননা এক জেনারেশন। অরুণের বাবার ওয়াইফ অর্থাৎ ওর মা, অরুণের বাবার ওয়াইফ কি হবে? অরুণে, সে কি বলছে? দীপক মাদার ইজ দ্য মাদার অফ মাই মিন্স হচ্ছে আমার ফাদার্স ওয়াইফ মিন্স হচ্ছে আমার মা। তো ডাইরেক্টলি আমরা বলতে পারেন অরুণের মাদার। তো না দিয়ে আমি ওয়াইফও লিখে নেই। ফাদার যদি ওয়াইফ হয় তাহলে কি হবে? আলটিমেট এই কথাটির অর্থ হবে তার মা, মাদার। দেখতে পাচ্ছেন? এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অর্থাৎ সে বলছে যে ওর মা অর্থাৎ দীপকের মা ইজ দ্য মাদার অফ মাই ফাদার্স ওয়াইফ। অর্থাৎ দীপকের মা হচ্ছেন আমার বাবার ওয়াইফ অর্থাৎ আমার মায়ের মা। ভালো করে বুঝেন। অরুণ সেড দীপকস মাদার, দীপকের মা হচ্ছেন ইজ দ্য মাদার অফ মাই ফাদার্স ওয়াইফ। ফাদার্স ওয়াইফ কি? আমার ফাদার ওয়াইফ মিন্স হচ্ছে মাদার, অরুণের মা। আর অরুণের মায়ের মা হচ্ছেন ওই দীপকের মা। তো অরুণের মায়ের মা যদি দীপকের মা হয় তাহলে আমাদের আরেক জেনারেশনের উপর দিকে যেতে হবে। তো আমাদের আরেক জেনারেশন কি হবে? আমরা যদি এই জায়গায় লিখি তাহলে কি হবে? গ্র্যান্ড মাদার। গ্র্যান্ডমাদার কি? গ্র্যান্ডমাদার হচ্ছেন অরুণের নানি বা দাদি হতে পারেন। তো যেহেতু মায়ের কথা বলছে, মাদার থেকে আমরা গ্র্যান্ডমাদারে যখন যাব তখন ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার হবেন, ম্যাটার্নাল হবেন অর্থাৎ নানি হবেন। তো কি বলছে? অরুণ বলছে যে ওর মা হচ্ছেন আমার বাবার ওয়াইফের মা, আমার বাবার ওয়াইফের মা। তো অরুণের বাবার ওয়াইফ কি হবে? অরুণের মা হবেন। আর অরুণের মায়ের মা কি হবেন? অরুণের গ্র্যান্ডমাদার হবেন। এখন আমাদেরকে প্রশ্ন করছে হাউ ইজ দীপক রিলেটেড টু অরুণ? দীপকের অরুণের মধ্যে সম্পর্ক কি? অর্থাৎ অরুণ আর দীপকের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি তাহলে কি হবে? এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এই গ্র্যান্ডমাদার যদি দীপকের মা হয় তাহলে আমরা এই জায়গা থেকে যদি আমরা সম্পর্ক নিয়ে আসি তাহলে কি হবে? দীপক এই জায়গায় চলে আসবে। মনে করেন এই মাদার এই জায়গায় চলে গিয়েছেন আর আমাদের দীপক এই জায়গায় চলে আসবে। তখন ওই অরুণ আর দীপকের মধ্যে সম্পর্ক কি হবে? অরুণ আর দীপকের মধ্যে সম্পর্ক হবে আঙ্কেল হবে অর্থাৎ ম্যাটার্নাল আঙ্কেল হবে অর্থাৎ অরুণের মামা হবেন। দেখতে পাচ্ছেন? অরুণের মায়ের ছেলে, অরুণের মায়ের ছেলে কি? অরুণের মায়ের ভাই, আমরা বলতে পারি কি? অরুণের মায়ের ভাই। তো অরুণের মায়ের যদি ভাই হয় তো অরুণের মা হচ্ছে তার মা, আর ভাই হলে কি হবে? মাদার হবে। অর্থাৎ অরুণের মায়ের আমরা দেখতে পাচ্ছেন ব্রাদার। অরুণের মায়ের ভাই যদি দীপক হয় তাহলে দীপক আর অরুণের মধ্যে সম্পর্ক হবে। অরুণের মামা হচ্ছেন দীপক, তো মামাকে আমরা আঙ্কুর বলে থাকি। তাহলে এত ইজিলি আমরা সলভ করেছি। দেখতে পাচ্ছেন বহুত ইন্টারেস্টেড এবং ইজি। তো আপনাদের জেনারেশন বুঝতে হবে আর এইভাবে আপনারা ডায়াগ্রাম অঙ্কন করে করতে পারবেন। আবার আপনাদেরকে বলে দিই, অরুণ বলল দীপকস মাদার, দীপকের মা। ভালো করে দেখেন, দীপকের মা। অরুণ বলল দীপকের মা ইজ দ্য মাদার অফ মাই ফাদার্স ওয়াইফ। তার বাবার ওয়াইফ কি হবে? অরুণের মা হবে। অর্থাৎ অরুণের মায়ের মা যদি দীপকের মা হয় তাহলে অরুণ এন্ড দীপকের মধ্যে সম্পর্ক কি হবে? আঙ্কেল সম্পর্ক হবে। অর্থাৎ অরুণের আঙ্কেল মামা হচ্ছেন ম্যাটার্নাল আঙ্কেল হচ্ছেন দীপক। তো এই প্রশ্নটি আমরা বুঝে নিয়েছি, সলভ করে নিয়েছি। এখন আমরা নেক্সট প্রশ্নটি দেখি কিভাবে সলভ করবো। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সলভ করেছি। বিলকুল প্রশ্ন পড়ে এইভাবে আপনারা সলভ করবেন। আমি তো আপনাদেরকে কি করছি? আমি সলভ করছি, সাথে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি আমি ইন্ডিভিজুয়ালি সলভ করতাম তাহলে 10 to 15 সেকেন্ডের মধ্যে সলভ করে আনসারিং করতে পারতাম। তো আপনারা যদি বুঝে যান ডেফিনেটলি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই ধরনের প্রশ্নের আনসারিং করতে পারবেন, কোনো ডাউট থাকবে না। আমরা নেক্সট প্রশ্নটি সলভ করি, দেখি কি দেওয়া হয়েছে। 3 নম্বর এক্সাম্পল আমরা সলভ করি। ইন্ট্রোডিউসিং এ ম্যান, একজন মানুষকে পরিচয় দিতে। ইন্ট্রোডিউস মিন্স হচ্ছে পরিচয় দেওয়া। ইন্ট্রোডিউসিং এ ম্যান, একজন মানুষকে পরিচয় দিতে টু হার হাজব্যান্ড। অর্থাৎ দেখা যাচ্ছে প্রথমেই আমাদের একটি জেনারেশন চলে এসেছে। এ ম্যান পেয়ে গিয়েছি। তারপরে টু হার হাজব্যান্ড, বোঝা যাচ্ছে যে এই জায়গার মধ্যে একজন ওয়েমেন রয়েছেন। কি রয়েছেন? ওয়েমেন রয়েছেন। আর ওয়েমেন এই একজন মানুষকে ইন্ট্রোডাকশন দিচ্ছেন।
কীভাবে বললেন স্যার ওমেন রয়েছেন, অর্থাৎ হার এসেছে, হার হাজব্যান্ড, অর্থাৎ উনি কি করছেন, উনি ওনার হাজব্যান্ডকে, অর্থাৎ হাজব্যান্ডকে ও দেখতে পাচ্ছেন একদম ইজি আমি করে নিয়েছি। একজন মহিলা উনি ইন্ট্রোডিউস দিচ্ছেন একজন মানুষের, ইন্ট্রোডিউসিং এ ম্যান টু হার হাজব্যান্ড, ওর হাজব্যান্ডের কাছে দেখাচ্ছেন যে ওই যে মানুষ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার এই কুটুম আত্মীয় স্বজন, এইভাবে বলছেন। তো একজন মহিলা হাজব্যান্ড যেহেতু ওনার হাজব্যান্ডের কাছে বলছেন, তাহলে তো মহিলারই হাজব্যান্ড হয়, কখনো তো আর ছেলের হাজব্যান্ড হয় না। তো মহিলার হাজব্যান্ডের কাছে কি একজন মানুষের উনি পরিচয় দিচ্ছেন, দিয়ে কি বলছেন দেখি আমরা, পরিচয় দিচ্ছেন হাজব্যান্ডের কাছে। এ ওয়েমেন, অর্থাৎ এই ওয়েমেন আমরা লিখে নিয়েছি, ওয়েমেন পেয়েছি। সেড বলেছিলেন, হিজ ব্রাদার, অর্থাৎ তার ভাই, হিজ ব্রাদার কি হবে, তার ভাই। তো ওই ব্রাদার হলে তার কি হবে, জেনারেশন পাশে হবে, অর্থাৎ উপরে জেনারেশন না, নিচেরও না। আমি প্রথমে বলেছিলাম আমি নিজে, আমার ভাই বোন আমার সেম জেনারেশনের মধ্যে রয়েছে, আমি, আমার ভাই বোন, আমার শালা শালি, তারপরে এগুলি সব হচ্ছে আমার সেম জেনারেশনের মধ্যে। তো ওই মহিলা কি বলছেন যে তার ভাই, তাহলে আমাদের কি হবে, এক জায়গার মধ্যে হয়ে যাবে, অর্থাৎ আমরা একটু ইরেজ করে বড় করতে হবে। অর্থাৎ উনি বলছেন কি যে একজন ওয়ামেন ইন্ট্রোডিউস দিচ্ছেন একজন ব্যক্তির, এ ম্যানের, ভালো করে বুঝবেন, বিলকুল ইজি একটি চ্যাপ্টার। কি বলছেন যে তার ভাই, হাজব্যান্ডকে ইন্ট্রোডিউস দিচ্ছেন, ভালো করে বুঝেন ডায়াগ্রামটি, ভালো করে বুঝেন, আমি এই প্রশ্ন পড়ে ডায়াগ্রাম তৈরি করছি। ইন্ট্রোডিউসিং এ ম্যান, একজন মানুষকে পরিচয় দিতে, কি বলছেন, একজন মানুষকে তিনি পরিচয় দিচ্ছেন, একজন ওমেন এই মানুষকে পরিচয় দিচ্ছেন ওরা হাজব্যান্ডের কাছে পরিচয় দিয়ে বলছেন কি যে হিজ ব্রাদার, ওই মানুষটির ভাই, ভাই হলে সেম জেনারেশন হবে, তার পাশে হবে, অর্থাৎ ওই মানুষটির ভাই, হিজ ব্রাদার, অর্থাৎ ওই মানুষটির ভাই, হিজ ব্রাদার্স ফাদার, অর্থাৎ তার ভাইয়ের বাবা। তাহলে এই জায়গায় আমরা কি হবে, ভাইয়ের বাবা হলে ভাইয়ের পরের জেনারেশন হবে, উপরের জেনারেশন হবে, তো ভাইয়ের ফাদার, দেখতে পাচ্ছেন ভাইয়ের ফাদার, এইভাবে আপনারা করবেন। হিজ ব্রাদার্স ফাদার, অর্থাৎ তার ভাইয়ের বাবা, ইজ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। উনি বলছেন কি তার ভাইয়ের বাবা ইজ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। তো ওনার দুইটি জেনারেশন চলে এসেছে, অর্থাৎ উপরে গিয়েছে, ওই জায়গায় ওনার চলে আসবে বাবা একটি জেনারেশন, আর তারপরে হবে গ্র্যান্ডফাদার। ভালো করে বুঝেন কীভাবে আমি সলভ করছি। তারপরে হবে কি গ্র্যান্ডফাদার, উনি কি বলছেন যে হিজ ব্রাদার্স ফাদার, ওই মানুষটির ভাইয়ের বাবা, ইজ দ্য অনলি সন, একমাত্র সন, ওই মানুষটির ভাইয়ের বাবা একমাত্র সন অফ মাই গ্র্যান্ডফাদার, অর্থাৎ আমার গ্র্যান্ডফাদারের একমাত্র সন, অনলি সন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডায়াগ্রামটি তৈরি করছি, একদম ইজি, আপনারা এইভাবে বুঝে তৈরি করবেন। অর্থাৎ একজন মহিলা একজন মানুষকে দেখিয়ে পরিচয় দিচ্ছেন তার হাজব্যান্ডকে, ওনার স্বামীকে পরিচয় দিচ্ছেন যে ওই মানুষটির ভাইয়ের বাবা একমাত্র আমার দাদার ছেলে। তো আমার দাদার যদি ছেলে হয়, একমাত্র ছেলে হয়, তাহলে এই মহিলা এর মধ্যে কি সম্পর্ক হবে, এই মহিলা এই মানুষের মধ্যে যদি সম্পর্ক আমাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে আমরা বুঝে নিলাম যদি দাদার একমাত্র ছেলে হয়, আপনারা বলেন আমার দাদার একমাত্র ছেলে কে হবে, আমার বাবা হবেন। আমার দাদার একমাত্র ছেলে আমারই বাবা, ছেলে যদি একমাত্র হয় তাহলে আমার বাবা হবেন না। তো উনি বলছেন কি যে হিজ ব্রাদার, ওই মানুষটির ভাইয়ের বাবা, ইজ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, আমার দাদার একমাত্র ছেলে, অনলি সন। তো কি হবে, এই যে ওয়েমেন অ্যান্ড এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি হবে, তা আমাদের প্রশ্ন কি করেছে, হাউ ইজ দ্য ওয়েমেন রিলেটেড টু দ্য ম্যান, অর্থাৎ ম্যান হবে, ইরেজ হয়ে গিয়েছে মেবি ম্যান, অর্থাৎ ওই ওয়েমেন আর এই ম্যানের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ ভাই বোন হবে, ওরা সিস্টার হবে, অর্থাৎ ওই মানুষটির বোন হবে এই মহিলাটি। আশা করি আপনারা বুঝেছেন, বিলকুল ইজি। কি বলছে মহিলাটি, বলছে আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি,
একজন মহিলা একজন মানুষকে দেখিয়ে ইন্ট্রোডাকশন দিচ্ছেন, অর্থাৎ পরিচয় দিচ্ছেন যে ওর ভাইয়ের বাবা একমাত্র আমার দাদার ছেলে। আমার দাদার একমাত্র ছেলে যদি ওর ভাইয়ের বাবা হয়, তাহলে বলছেন কি ওই মহিলা, ওই ভাই মেন সব হচ্ছে তারা ভাই বোন। অর্থাৎ ওই মহিলাটির দুইজন ভাই রয়েছে, ও একজন ভাই রয়েছে, ও একজন ভাই রয়েছে। এবার আমাদেরকে বলছে এই মেনের সাথে মহিলার সম্পর্ক কী হবে, অর্থাৎ মেনের সাথে মহিলার ভাই বোন সম্পর্ক হবে। কেননা এই মেনের যে বাবা, তার ভাইয়েরও সেম বাবা, আর তার ভাইয়ের বাবা যদি এই মহিলার দাদার একমাত্র ছেলে হয়, তাহলে মহিলার বাবা আর ভাইয়ের বাবা, মেনের বাবা, সবের বাবা একই। আর সবের বাবা যদি একই হয়, এক বাবার গড়ের এক ফাদার থেকে জন্মগ্রহণ করা সব জেনারেশনকে আমরা কি বলবো, সন সিস্টার, অর্থাৎ সন অ্যান্ড ডটার বলবো। অর্থাৎ তারা ভাই বোন সম্পর্ক, অর্থাৎ এ মেন আর ওমেনের মধ্যে ভাই বোন সম্পর্ক। অর্থাৎ তা হবে এই ছেলেটির সিস্টার হবে, অর্থাৎ এই মহিলাটি ছেলেটির সিস্টার হবে, বোন হবে। তো বিলকুল ইজি আমরা সলভ করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের কি জেনারেশন শেখার প্রয়োজন হবে, যে নিম্নে জেনারেশন, এই এক্সাম্পলের মধ্যে আমরা নিচে থেকে জেনারেশন আসেনি, কখনো এক্সামে জেনারেশন নিচে থেকে আসতে পারে আর উপর থেকেও আসতে পারে। তো আপনারা এইভাবে যখনও আসবে, যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এইভাবে আপনারা অঙ্কন করবেন, জেনারেশন লিখবেন এবং জেনারেশন লেখে সলভ করবেন। দেখবেন বিলকুল ইজি একটি চ্যাপ্টার, মজার একটি চ্যাপ্টার। দেখতে পাচ্ছেন কীভাবে এই একটি ডায়াগ্রাম তৈরি হয়েছে, এইভাবে আপনারা ডায়াগ্রাম তৈরি করে সলভ করবেন। তো আজকে আমরা এই ফেজের মধ্যে ব্লাড রিলেশনের প্রথম যে ধরনের প্রশ্ন আসে, এই প্রথম প্রশ্ন আমরা ভালো করে বুঝেছি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে এবং আমরা 3টি এক্সাম্পল সলভ করেছি। আপনারা দেখেছেন আমরা কিভাবে সলভ করেছি, এইভাবে আপনারা জেনারেশন লাগিয়ে সলভ করবেন। এখন আরেকটি ফেজ নিয়ে আসবো, নেক্সট ফেজের মধ্যে আলোচনা করব। আরও 2 ধরনের প্রশ্ন রয়েছে, আরও 2 ধরনের প্রশ্ন নিয়ে কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি ফেজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই ফেজের মধ্যে আমরা কিছু ডিফারেন্স কোয়েশন দেখব। হয়তো কখনো কেউ ব্লাড রিলেশনের মধ্যে এই ধরনের কোয়েশন সলভ করেননি, কিন্তু আমাদের ব্লাড রিলেশনস এই চ্যাপ্টারের মধ্যে 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে, প্রথমে বলেছিলাম। তো প্রথম ফেজের মধ্যে আমরা 1 ধরনের প্রশ্ন সলভ করেছি, আর এই ফেজের মধ্যে আমরা আরও 2 ধরনের প্রশ্ন সলভ করব। দেখতে পাচ্ছেন নাম্বার 1 হচ্ছে রিলেশন পাজলস আর নাম্বার 2 হচ্ছে কোডেড রিলেশনস। এই 2 ধরনের আমরা সাবটপিক সলভ করব, সঙ্গে এক্সাম্পল সলভ করব। এই প্রশ্নটি আমরা প্রথমে এই প্রশ্নটি করে নেই, তাহলে এই প্রশ্নটি করব। এই জায়গায় একটু স্পেস চলে আসবে, কারণ এই প্রশ্নটি বোঝার জন্য একটি বড় জায়গার প্রয়োজন, স্পেসের প্রয়োজন, যে জায়গার মধ্যে আমরা ভালো করে ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। তাই এই প্রশ্নটি প্রথমে বুঝে নেই, তারপরে আমরা প্রথমে থার্ড যে সাবটপিক রয়েছে কোডেড রিলেশন, আমরা এই প্রশ্নটি বুঝে নেই, সলভ করে নেই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে বুঝে, তারপরে এই টপিকটি দেখব। প্রথমে প্রশ্নটি পড়ি, তাহলে দেখতে পারবেন কতটা মিক্সড পাজলস। অর্থাৎ পাজলস মিন্স কী হচ্ছে, পাজল মিন্স হচ্ছে আপনাদেরকে ধাঁধা, অর্থাৎ বিলকুল একটি মিক্স, আপনাকে অনেক বড় ডায়াগ্রাম তৈরি করতে হবে। আর এই ধরনের প্রশ্নের মধ্যে বাচ্চাদের বা যারা অ্যাটেন্ড করেন, আপনাদের মাথার মধ্যে পড়া দিমাগ কা দই হয়ে যায়গা। একটা কথা আমরা বলি যে দিমাগ কা দই হয়ে জানা। তো বিলকুল এই ধরনের প্রশ্ন দিমাগের দই করে দেয়, বিলকুল আপনার মাইন্ডকে বিলকুল কি করবে, দইয়ের মতো গুলা করে দিবে। এত টাফ ধরনের প্রশ্ন হয়ে থাকে, কিন্তু আপনারা দেখবেন আমার সঙ্গে থাকেন, আমি উপস্থাপন করব, আপনাদের লাগবে বহুত ইজি কিন্তু প্রশ্নগুলো। প্রশ্নটি যদি পড়ি তাহলে বুঝবেন যে কতটা টাফ হবে প্রশ্নটি। অনিতা ইজ দ্য নিস অফ প্রতীকস মাদার। আচ্ছা, বুঝলাম। তারপরে অনিতাস মাদার ইজ প্রতীকস আন্ট, অর্থাৎ প্রতীকর আন্টি হচ্ছেন অনিতার মাদার। তারপরে রোহন, একজন নতুন মানুষ চলে এসেছে মধ্যে, দেখতে পাচ্ছেন। রোহন ইজ অনিতাস মাদার্স ব্রাদার, রোহন হচ্ছে অনিতার মায়ের ভাই। তারপরে বলছে রোহন মাদার ইজ অনিতাস গ্র্যান্ড মাদার, আর রোহনের মা হচ্ছে অনিতার গ্র্যান্ড মাদার। এত বড় আমাদের একটি পাজলস দিয়েছে, অর্থাৎ অনেকটা মানুষের নাম দিয়ে অনেক কিছু রিলেশন দিয়ে দিয়েছে। এখন আমাদের প্রশ্ন করছে কি, এ হচ্ছে আমাদের ডাইরেকশন। প্রশ্ন করছে আমাদের রোহনস মাদার ইজ ড্যাশ অফ অনিতাস মাদার, অর্থাৎ রোহনের মাদার আর অনিতার মাদারের মধ্যে সম্পর্ক কী। দ্বিতীয় বলছে প্রতীকস অ্যান্ড অনিতাস মাদার, প্রতীক এবং অনিতার মাদারের মধ্যে সম্পর্ক কী। তৃতীয় আমাদের প্রশ্ন করেছে একই জায়গা থেকে রোহন ইজ প্রতীকস, অর্থাৎ রোহন আর প্রতীকসের কী হবে, অর্থাৎ প্রতীকসের রোহন প্রতীকসের কী হবে, বা প্রতীকসের রোহন কী হয়। এই আমাদের 3টি প্রশ্ন সলভ করতে হবে। অর্থাৎ এই প্রশ্নটি যদি আপনারা ভালো করে না বুঝেন, আমার প্রসেসটা না দেখেন, কীভাবে আমি সলভ করছি না,
দেখেন তাহলে ডেফিনেটলি এই ধরনের প্রশ্ন এক্সামে গিয়ে আপনাদেরকে আটকাবে। আর আমি আশা করি আমার ক্লাসটি যদি ভালো করে বুঝেন, ভালো করে ওয়াচ করেন, তাহলে ডেফিনেটলি মজা করে এই ধরনের প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। তো এই প্রশ্নটি আমরা সলভ করি। এই প্রশ্নটির মধ্যে আরও মজার একটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। মজার মিনস হচ্ছে ইন্টারেস্টেড। অনেকে বলবেন স্যার খাওয়ার বস্তুকে আমরা মজার বলে থাকি, কিন্তু প্রশ্ন তো আমরা খাই না, তারপরে কেন মজার বলছেন? আমাদের গ্রাম্য ভাষা আমরা ইন্টারেস্টেড বস্তুকে কী বলে থাকি? আমরা মজার কখনো বলে থাকি, তাই আমি মজার ইউজ করি। তো কোডেড রিলেশন দেখতে পাচ্ছেন, সাবটপিকটি হচ্ছে কোডেড রিলেশন। এক্সাম্পল নিয়ে এসেছি, আমাদেরকে ডাইরেকশন দিয়ে দিয়েছে। কি ডাইরেকশন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন? পি ইন্টু কিউ। পি ইন্টু কিউ যদি হয় তাহলে মিনস হবে পি ইজ ফাদার অফ কিউ। পি মাইনাস কিউ যদি হয় তাহলে মিনস হবে পি ইজ সিস্টার অফ কিউ। পি প্লাস কিউ যদি হয় তাহলে মিনস হবে পি ইজ মাদার অফ কিউ। অ্যান্ড পি ডিভাইডেড বাই কিউ হলে মিনস হবে, অর্থ হবে পি ইজ ব্রাদার অফ কিউ, অর্থাৎ কিউ এর বাই হবে পি। এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। এখন আমাদের প্রশ্ন কি করেছে দেখতে পাচ্ছেন? প্রশ্ন হচ্ছে ইন দ্য এক্সপ্রেশন, উপরের এক্সপ্রেশন থেকে আমাদেরকে বলছে বি প্লাস ডি ইন্টু এম ডিভাইডেড বাই এন, এই আমাদের দিয়ে দিয়েছে। আর আমাদেরকে বলছে হাউ ইজ এম রিলেটেড টু বি। এখন আপনাদের বিলকুল মাথায় কাজ করবে না, বলবেন স্যার আমরা তো উপরে পড়ে দেখেছি পি এন্ড কিউ দিয়ে এসেছে, আর আমাদের প্রশ্নটি দিয়ে দিয়েছে বি প্লাস ডি ইন্টু এম ডিভাইডেড বাই এন। তাহলে আমরা বি কোথায় পাবো, ডি কোথায় পাবো, এম কোথায় পাবো, এন কোথায় পাবো? আপনাদের কনফিউজ ক্রিয়েট হবে। তাই ভালো করে দেখেন আমি কীভাবে সলভ করি। তা আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড এক্সপ্লেন করে করে আমি সলভ করব। তারপরে আপনাদের কনফিউজ ক্রিয়েট হতে পারে, স্যার এই জায়গার মধ্যে শুধু দুইটা লেটার দিয়ে দিয়েছে, পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ, কিন্তু আমাদের এই জায়গাতে 4টি লেটার চলে এসেছে। মনে করলাম পি কিউকে চেঞ্জ করে বিডি দিয়ে দিয়েছে, কিন্তু এম কি, এন কি, আমরা কি ধরবো? অর্থাৎ আপনাদের বিলকুল কনফিউজ ক্রিয়েট হবে। যদি কেউ ক্লাস না দেখে আমার ক্লাসটি, বা এই ধরনের প্রশ্ন যদি না বুঝে, তাহলে এক্সামে গিয়ে ডেফিনেটলি এই ধরনের প্রশ্ন করতে পারবে না। বুঝতেই হবে, আর কোনো উপায় নেই, দেয়ার ইজ নো অপশন। এই জন্য ভালো করে বুঝবেন। তো আমি সলভ করি, আপনারা সঙ্গে থাকেন, দেখেন আমি কীভাবে সলভ করি, আপনাদেরকে বুঝিয়ে সলভ করব। প্রথমে আমরা কি করব? প্রথমে দুইটি অক্ষরকে নেব, ভালো করে বুঝেন। প্রথম দুইটি অক্ষরকে নেব। আর প্রথম দুইটি অক্ষরকে যখনও আমরা নেব, মনে করব যে প্রথম দুইটি অক্ষর হচ্ছে পি কিউ। যে ডাইরেকশন দিয়ে দিবে, এই ডাইরেকশনের যে দুইটি অক্ষর দিয়ে দিবে, যে ধরনের যে কোনো অক্ষর হতে পারে, পি কিউ দিয়েছে, এ বি দিতে পারে, আর এক্স দিতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো প্রথম দুইটি অক্ষর আমরা নেব। তো বি প্লাস ডি, অর্থাৎ বি প্লাস ডি যদি আমরা নেই, বি মনে করেন বি প্লাস ডি ইকুয়াল টু পি প্লাস কিউ আপনারা মনে করেন। তো আমরা প্রথমে কি করেছি? বি প্লাস ডিকে নিয়েছি, বি প্লাস ডিকে নিয়েছি। তো বি প্লাস ডি ইকুয়াল টু মনে করেন পি প্লাস কিউ। তো পি প্লাস কিউ আমাদের এই জায়গায় হচ্ছে। তো পি প্লাস কিউ যদি হয় তাহলে মিনস কি হবে? পি ইজ মাদার অফ কিউ, অর্থাৎ কিউ এর মাদার হবে পিউ, অর্থাৎ কিউ এর মাদার হবে পি। তাহলে আমরা যদি বি প্লাস ডি ইকুয়াল টু পি প্লাস কিউ হয়, তাহলে আমরা এই পাশে যদি পি এর জায়গায় বি বসাই অ্যান্ড কিউ এর জায়গায় ডি বসাই, তাহলে আমাদের কি আনসার হবে? পি ইজ মাদার অফ কিউ, কিউ এর মাদার হচ্ছে পি, তাহলে আমরা বলবো বি ইজ মাদার অফ ডি, অর্থাৎ ডি এর মাদার হবে বি, অর্থাৎ ডি এই পাশে হবে আর ডি এর উপর দিকে হবে তার মাদার, অর্থাৎ বি হবে তার মাদার। দেখতে পাচ্ছেন আমরা এই জায়গা থেকে ফাইন্ড আউট করেছি যে ডি এর মাদার হচ্ছে বি, অর্থাৎ ডি এর মাদার হচ্ছে কি? বি। আপনারা ভালো করে বুঝবেন। বলে কীভাবে স্যার হয়েছে? যে আমরা কি করেছি, বিকে পি ধরেছি আর ডিকে আমরা কিউ ধরেছি। তাহলে বি প্লাস ডি যদি হয় তাহলে মিনস কি হয়? পি ইজ মাদার অফ কিউ, অর্থাৎ পরের যে সংখ্যা হবে, পরের সংখ্যাটির মা হবে প্রথম সংখ্যাটি, অর্থাৎ বি হবে মা। তাহলে আমরা ডি লিখে নিয়েছি আর তার মাদার হচ্ছেন বি। এই আমরা একটি ডায়াগ্রাম তৈরি করে নিয়েছি। তারপর দেখেন, প্রথম আমাদের দুইটি সংখ্যা শেষ। এখন আমরা কি করতে হবে? আমাদের এই জায়গা থেকে দুইটি সংখ্যা নিতে হবে, কারণ ডি এন্ড এম এর মধ্যে ইন্টু সম্পর্ক রয়েছে। তো প্রথম আমরা দুইটি ভালো করে বুঝেন, একদম ডেফিনেটলি ভালো করে বুঝেন, নাহলে এই প্রশ্নগুলি আপনাদেরকে আটকাবে, এই ধরনের প্রশ্ন আটকাবে। অর্থাৎ ডি ইন্টু এম নিয়ে নিলাম। এখন আমরা ডি ইন্টু এমকে কী লিখতে পারি? ডি ইন্টু এম ইকুয়াল টু আমরা করতে পারি যে পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ। মনে করেন ডি মিনস হচ্ছে আমাদের পি আর এম মিনস হচ্ছে কিউ। তাহলে পি ইন্টু কিউ যদি হয় মিনস কি হয়? পি ইজ ফাদার অফ কিউ, পি ইজ ফাদার অফ কিউ, অর্থাৎ এম মানে ডি ইজ ফাদার অফ এম হবে। অর্থাৎ পি এর জায়গায় যদি আমরা ডি বসিয়ে দিই, কিউ এর জায়গায় যদি আমরা এম বসিয়ে দিই, তাহলে কি হবে? দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন। পি এর জায়গায় আমরা ডি বসিয়ে দেবো, এম এর জায়গায় আমরা যদি কিউ এর জায়গায় এম বসিয়ে দিই, তাহলে মিনস হবে কি? পি ইজ ফাদার অফ কিউ। তাহলে আমরা বলবো ডি ইজ ফাদার অফ কিউ, কিউ এর ফাদার হচ্ছেন ডি। তো কিউ এর যদি ফাদার ডি হয়, তাহলে ডি এর নিচ হবে, ডি এর সন হবে, অর্থাৎ ডি এর নিচের দিকে কি হবে? এম হবে। বুঝতে পারছেন আপনারা কি করে? অর্থাৎ এই এম এর ফাদার হচ্ছেন ডি।
এম এর ফাদার হচ্ছে ডি, এম এর ফাদার হচ্ছে ডি, আপনারা দেখেছেন আমি ফাইন্ড আউট করেছি। তারপর আমাদের সর্বশেষ যে ডিজিটটি রয়েছে তা হবে এম ডিভাইডেড বাই এন। এম ডিভাইডেড বাই এনকে আমরা ধরতে পারি, কি ধরতে পারি, যে এম ডিভাইডেড বাই এন, এম ডিভাইডেড বাই এনকে, এম ডিভাইডেড বাই এনকে আমরা ধরতে পারি, আমরা দেখতে পাচ্ছেন পি ডিভাইডেড বাই কিউ। আপনাদের ইজি করে দিয়েছি, আপনারা এইভাবে সলভ করবেন, যেভাবে আমি সলভ করছি এইভাবে সলভ করবেন, বুঝে নেবেন, তখন ডেফিনেটলি সলভ করতে পারবেন আপনারা। তো এম ডিভাইডেড বাই এনকে আমরা কি ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কিউ, আর পি ডিভাইডেড বাই কিউ হলে কী হবে, মিনস পি ইজ ব্রাদার অফ কিউ। তো আমরা বলতে পারি এম, পি এর জায়গায় এম ধরে নেব, কিউ এর জায়গায় এন ধরে নেব। তো পি এন যদি হয় তাহলে এম এন যদি হয়, পি এর জায়গায় এম হয়, কিউ এর জায়গায় এন হয়, তাহলে আমাদের এম এন হবে, আর এম এন যদি হয় তাহলে এম ইজ ব্রাদার অফ এন, অর্থাৎ এম এর বাই হচ্ছে এন, এম এর বাই হচ্ছে এন, অর্থাৎ আমরা এই জায়গায় ব্রাদার লিখতে পারি। এই হচ্ছে আমাদের মেইন ডায়াগ্রাম। আমরা ডায়াগ্রাম অঙ্কন করে নিয়েছি। এখন আমরা প্রশ্ন আমাদের কি জিজ্ঞাসা করেছে তা আমরা দেখব। এখন আমাদেরকে বলছে হাউ ইজ এম রিলেটেড টু বি, অর্থাৎ এম বি এর সাথে সম্পর্ক কি, অর্থাৎ এম আর বি এর সাথে সম্পর্ক কি, এম আর বি এর সম্পর্ক কি। এখন আপনারা যদি বলেন ডেফিনেটলি বলতে পারবেন। এম যদি হয়, এম এর বাবা যদি ডি হয় আর ডি এর মা যদি বি হয়, তাহলে কি হবে, এই বি আর এম এর মাঝখানে কী হবে, নাতি নাতনির সম্পর্ক হবে, অর্থাৎ হয়তো এম এর নাতি হবে, না হয় অপশন থাকবে চারটি, চারটির মধ্যে থেকে হয়তো কি থাকবে, গ্র্যান্ড সন থাকবে, নাহলে গ্র্যান্ড ডটার থাকবে, যে কোনো একটি আনসার হবে। অর্থাৎ বি এর গ্র্যান্ড ডটার অথবা গ্র্যান্ড সন হচ্ছে এম, বি এর গ্র্যান্ড ডটার সন অথবা গ্র্যান্ড সন অথবা ডটার হবে। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আমি সলভ করেছি, এইভাবে আপনারা সলভ করবেন। আমি আপনাদেরকে বিলকুল বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ আপনারা কী করবেন, প্রথম দুইটি সংখ্যা নেবেন, প্রথম দুইটি সংখ্যাকে আপনারা তুলনা করবেন পি কিউ দিয়ে। দেখতে পাচ্ছেন বি প্লাস ডিকে আমরা পি প্লাস কিউ ধরে তুলনা করেছি, তার মিনস তো বার করেছি। তো আমাদের ডি এর মা হচ্ছেন বি, তো আমরা এইভাবে জেনারেশন লিখে নিয়েছি। জেনারেশনগুলো ভালো করে দেখতে হবে, নাহলে জেনারেশন ছাড়া বুঝবেন না, মানে ব্লাড রিলেশনের অঙ্ক জেনারেশন ছাড়া বিলকুল টাচ করতে পারবেন না। জেনারেশন ভালো করে মনে থাকতেই হবে, তারপরে আপনারা করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি ডিএমকে নিয়েছি, তারপর ডিএমকে নিয়ে আমরা কি করেছি, ডি হচ্ছে এম এর বাবা, তাহলে কি এম এর উপরে হবে, এম এর উপরে জেনারেশন হবে, আমরা লিখে নিয়েছি। তারপরে আমরা যখন এম ডিভাইডেড বাই এন নিয়েছি, তো এম ডিভাইডেড এন হলে একটি আরেকটির বাই হয়, তাহলে এম এর বাই হচ্ছে এন। আর আমাদের প্রশ্ন করেছে হাউ ইজ এম রিলেটেড টু বি, অর্থাৎ এম আর বি এর মধ্যে সম্পর্ক কি। আপনারা দেখতে পাচ্ছেন যদি ডি এর ছেলে মেয়ে যদি এম এম হয়ে থাকে, অর্থাৎ ডি এর যদি ছেলে হয়, সরি ডি এর ছেলে বলছে নাকি, ডি ডিভাইডেড বাই এম যদি হয়, ডি ইন্টু এম যদি হয়, ডি ইন্টু এম যদি হয়, ডি কোথায় আমাদের, ডি ইন্টু এম যদি হয় পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ মিনস হচ্ছে পি ইজ ফাদার অফ কিউ, ফাদার অফ কিউ, সন বলছে না তো, অর্থাৎ ফাদার বলছে। সন বললে আমাদের শুধু গ্র্যান্ডসন হতো, কিন্তু ফাদার বলেছে, তো এম আমাদের জানা নেই। এম এর যে জেন্ডার রয়েছে, এম একজন মেয়ে হতে পারে, অর্থাৎ শুধু বলেছে তার বাবা হচ্ছে ডি, অর্থাৎ তার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। এইভাবে অপশন থাকবে যে গ্র্যান্ডসন অথবা গ্র্যান্ড ডটার থাকবে, আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। চার্টের মধ্যে থাকে সিস্টার থাকবে, বোন থাকবে, মা থাকবে, একটি কারেক্ট থাকবে, হয়তো গ্র্যান্ডসন থাকবে, গ্র্যান্ড ডটার থাকবে, যে কোনো একটির দিকে আপনারা চলে যাবেন, কারেক্ট আনসার হবে। অর্থাৎ যেহেতু এম এর জেন্ডার আমাদের জানা নাই, এম হয়তো মেয়ে হতে পারে, ছেলে হতে পারে। যদি মেয়ে হয় তাহলে বি এর কী হবে, নাতনি হবে, আর যদি ছেলে হয় তাহলে বি এর কী হবে, বি এর নাতি হবে। আর যদি নাতি হয় তাহলে আমরা গ্র্যান্ডসন বলি, আর নাতনি হলে আমরা গ্র্যান্ড ডটার বলি। আশা করি প্রশ্নটি এই ফেজের এই সাব টপিকের আপনারা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এইভাবে প্রশ্ন আসবে, যদি ব্লাড রিলেশন থেকে এইভাবে প্রশ্ন আসে, তাহলে এইভাবে আপনারা তুলনা করে করে আপনার ডায়াগ্রাম তৈরি করবেন। আর প্রতিটি প্রশ্নের মধ্যে আপনাদের জেনারেশনের প্রয়োজন হবে, জেনারেশন ইউজ করে আপনারা ডায়াগ্রাম বানাবেন, তারপরে আপনারা আনসারিং করতে পারবেন। আশা করি প্রশ্নটি ডেফিনেটলি আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই সাইডটি রেজ করে নিই। এখন আমরা মেইন প্রশ্নের দিকে যাব, যে প্রশ্নটি আমাদের আজকের সবথেকে ইন্টারেস্টেড প্রশ্ন, মিক্স আপ করে দিয়েছে। দিমাগ কা দই হয়ে জানা জিস প্রশ্নের মধ্যে দিমাগের দই হয়ে যায় যে প্রশ্ন, এই প্রশ্নটি আমরা সলভ করতে যাচ্ছি। প্রথমে প্রশ্ন পড়ে আপনাদের দিমাগের দই হয়ে যাবে, কিন্তু সলভ করতে গিয়ে মজা লাগবে, ফিল হবে, ভালো ফিল হবে। কেননা এমনভাবে সলভ করব যে আপনারা বলবেন স্যার বহুত ইজি, কিন্তু আপনি সলভ করেছেন। তো দেখেন আমি সলভ করি। অনিতা ইজ দ্য নিস অফ প্রতীকস মাদার। আমাদের কী বলছে, প্রতীকস একজন মানুষের নাম, তার মায়ের
মায়ের কি হচ্ছে, তার মায়ের নিজ। তো আমরা কি বলবো, প্রথমে অঙ্কন করি, প্রতীককে লিখি, প্রথমে একটু নিচে দিয়ে লিখি, তাহলে আমাদের উপর দিকে জেনারেশন আসবে, উপরের জেনারেশন উপর দিয়ে লিখতে পারবো। ভালো করে দেখবেন কি বলছে আমাদের, প্রতীকের মাদার। প্রতীকের মাদার বলছে অর্থ কি, প্রতীকের উপরের জেনারেশন হবে, অর্থাৎ তার মা কি হবে, উপরের জেনারেশন হবে, মাদার। দেখে নিলাম প্রতীকের মাদার। তো আমাদের প্রথম লাইন, অর্থাৎ প্রতিটি যে ফুল স্টপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, অনিতা ইজ দ্য নিস অফ প্রতীকস মাদার, এই জায়গায় একটি ফুল স্টপ রয়েছে। তো প্রত্যেকটি লাইন লাইন করে আপনারা সলভ করবেন। নাম্বার 1 পয়েন্ট, কনসেপ্ট মনে রাখবেন, প্রত্যেক একটি বাক্যকে সলভ করবেন। প্রথম বাক্যকে আপনারা ডায়াগ্রামের মধ্যে ইনক্লুড করে নেবেন, প্রথম বাক্য থেকে ডায়াগ্রাম আঁকা শুরু করবেন, অঙ্কন শুরু করবেন। এইভাবে প্রত্যেক বাক্য থেকে আপনারা ডায়াগ্রাম একে একে শেষের দিকে গিয়ে দেখবেন আনসারিং বিলকুল ইজি হয়ে যাবে, বিলকুল আনসার করতে পারবেন। তো আমাদেরকে কি বলেছে, অনিতা ইজ দ্য নিস অফ প্রতীকস মাদার, অর্থাৎ প্রতীকের মায়ের নিস। তো প্রতীকের মায়ের যদি নিস হয় তাহলে এই জেনারেশন আসবে, এই জেনারেশনে কি আসবে, তার মায়ের নিস। কখন আমরা বলবো নিস মিন্স হচ্ছে কি, নিস মিন্স হচ্ছে বাইজি অথবা বোনজি, বাইজি অথবা বোনজি। তাহলে কি হবে, প্রতীকের মায়ের বাই অথবা বোন এই জায়গায় আসবে, বাই অথবা বোন, ব্রাদার অথবা সিস্টার, ব্রাদার সিস্টার। আর ব্রাদার আর সিস্টারের যখন আমরা কি করব, বা মেয়েকে নিব, তখন আমরা বলবো কি, যে অনিতা হচ্ছে প্রতীকের মায়ের নিস, অর্থাৎ ভালো করে বুঝেন, প্রতীকের মায়ের নিস হচ্ছে অনিতা। তো এই জায়গায় কি আসবে, অনিতা আসবে। ভালো করে দেখেন কি বলছে, অনিতা ইজ দ্য নিস অফ প্রতীকস মাদার, অনিতা ইজ দ্য নিস অফ প্রতীকস মাদার। তো দেখতে পাচ্ছেন আমি ডায়াগ্রামটি তৈরি করেছি, প্রতীকের মা, আর মায়ের যদি বাই হয়, বোন হয়, তাহলে কি হবে, নিস চলে আসবে। অর্থাৎ মায়ের বাইয়ের মেয়ে যদি হয় তাহলে নিস বলতে পারি আমরা, বাইজিকে নিস বলা হয়। আর মায়ের বোন যদি হয়, বোনের মেয়েকেও আমরা নিস বলতে পারি, অর্থাৎ বোনজিকেও আমরা নিস বলতে পারি। তাহলে আমরা নিয়ে আসলাম অনিতা পর্যন্ত। এখন কিন্তু পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়নি যে বাইয়ের মেয়ে নাকি বোনের মেয়ে, তাই আমরা ভাই বোন দুটোকে লিখে নিয়েছি। প্রথম আমাদের বাক্য সলভ হয়েছে। সেকেন্ড বাক্যের মধ্যে আমরা দেখি কি, অনিতাস মাদার, অনিতার মা, অর্থাৎ অনিতার মা বলতে আমরা বলছি, তো বুঝলাম বাবা আসেনি, অর্থাৎ অনিতার মা সিস্টারের দিকে চলে গিয়েছে, অর্থাৎ মায়ের বোন হবে, মায়ের কি হবে, বোনের মেয়ে হবে। বলছে প্রথম কি বলছে, ভালো করে দেখেন, অনিতাস মাদার যখন বললো তখন আমরা কি করব, আমরা মহিলার দিকে যাব। যদি ফাদার বলতো তাহলে বাইয়ের দিকে যেতাম। তাহলে বুঝলাম যে প্রতীকের মায়ের বোনের মেয়ে হইল গিয়া অনিতা, এতটুকু আমরা বুঝে নিলাম। তো অনিতাস মাদার মিন্স কি হচ্ছে, অনিতাস মাদার মিন্স হচ্ছে ওই প্রতীকের মায়ের বোন, অর্থাৎ এই জায়গায় আমরা কি বলতে পারি, অনিতাস মাদার, এই জায়গায় আমরা